নজরুল স্যার, বাংলা নিউজগ্রাফে নমস্কার। বিষয়টা হচ্ছে গোটা রাজ্য জুড়ে একদম ওপেনলি শ্যুট আউট চলছে। আমরা হাওড়াতে দেখলাম কি ঘটনা, এবং যিনি শ্যুট আউট করেছেন দেখা যাচ্ছে তাদের সঙ্গেই তৃণমূলের বিধায়কের ছবি সামনে এসছে। এই যে রাজ্য জুড়ে যেভাবে ওপেনলি গুলি চালানো হচ্ছে, আমরা এর আগে গোল পার্কের ঘটনাও দেখলাম এবং বিভিন্ন জায়গায়। কি বলবেন, আপনি একজন প্রাক্তন আইপিএস ছিলেন, মানে এই পরিস্থিতি কি আপনি দেখেছেন আগে বাংলায়? দেখুন, এই পরিস্থিতি আগে আসেনি, কারণ আগে মমতা ব্যানার্জির মতো কেউ মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হয়নি। মমতা ব্যানার্জি ভোটে জেতার জন্যে অপরাধীদের, বিশেষ করে অস্ত্রধারী অপরাধীদের ভোটে রিগিং করতে ব্যবহার করছে। ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তাদের কাছে যে অস্ত্র আছে সেগুলো উদ্ধার করা যাচ্ছে না পুলিশের পক্ষে। কারণ পুলিশের লোকেরা শাসক দলের নেতা নেত্রীদের অন্যায়ভাবে সন্তুষ্ট করতে গিয়ে নিজেদের বেআইনি সুযোগ সুবিধা ভোগ করার জন্য। তো ফলে যা হবার সেটা হয়েছে। আপনি তো নিজেই বলছেন যে এমএলএর সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে, এমএলএ তাকে মোটরসাইকেল করে বহন করছে। তো এই যাদের সঙ্গে রাজ্যের নেতারা, মন্ত্রীরা থাকবেন, যাদের আশ্রয়দাতা, তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া যদি সম্ভব না হয়, তাহলে তো তারা এরকম ঘটনা ঘটাবেই। কোর্টে তাদের বিচারেও সাজা হবে না, মানে পুলিশ ভালোভাবে তদন্ত করবে না। প্রসিকিউটরের লোকেরা তো অধিকাংশ শাসক দলের লোক, তারা সেখানে পুলিশ যদি তদন্ত করেও তারা ভালোভাবে মামলা পরিচালনা করবে না। ফলে এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, সেটা শাসক দলের নেতা নেত্রীদের সৃষ্ট। কোথাও কি নির্বাচন আসছে বলেই এই ধরনের যারা দুষ্কৃতী তাদের দৌরাত্ম্য বাড়ছে? তো স্বাভাবিক, ভোট আসা মানে তাদের গুরুত্ব বাড়া। কারণ ভোটে রিগিং করার জন্যে তাদের কাজে লাগে, তাদের অস্ত্র কাজে লাগে। সেই জন্যে ভোট যত আসবে তারা তত বেশি নিরাপদভাবে অপরাধ করতে পারবে। নজরুল স্যার, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমাদের রাজ্য বা আমি যদি দেশের কথাও ভাবি কতটা সুরক্ষিত, তার কারণ একটা ভয়ঙ্কর ঘটনা সামনে এসছে। আরডিএক্স আতঙ্ক ছড়িয়ে মেল করছে পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিসে, এবং এই পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিস যেটাই বলে সেটা সেন্ট্রাল, মানে সেন্ট্রালের আওতায় পড়ে। এই পোস্ট অফিসগুলোতে মেল করা হয়েছে, মানে যেটা মেল আমরা করি, মেল পাঠানো হয়েছে। কারা পাঠাচ্ছে না, আজাদ কাশ্মীর এবং আইএসআই সেল থেকে। মানে এটা তো তাহলে মানে দেশের এবং রাজ্যের সুরক্ষার প্রশ্ন উঠে যাচ্ছে। দেখুন, আমি গণমাধ্যমে যেটা দেখছি যে কোন ব্যক্তি এ কাজটা করছে তা পুলিশ এখনও বের করতে পারেনি। কারণ তারা ওই যে ডার্ক ওয়েব আছে সেটা ব্যবহার করছে। আমি মনে করি যে পুলিশের লোকদের যে এই ডার্ক ওয়েব ব্যবহার করলেও যাতে বের করা যায়, এই পথ খুঁজে বের করতে হবে, নাহলে এই অপরাধ বন্ধ করা যাবে না। কিন্তু এই ধরনের ঘটনা যেমন ঘটছে, আবার রাজ্যের সুরক্ষার কথাও যদি আসে, আমরা জানি যে অনেকটা জায়গা জুড়ে কাঁটাতার নেই। বারবার যে প্রসঙ্গে বিভিন্ন সময় আলোচনা করা হয়, এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা, তাদের একটা ভয়ঙ্কর মাত্রায় প্রভাব পড়েছে এই বাংলায়, মানে পশ্চিমবাংলাতে। কি বলবেন, মানে একদিকে এই ধরনের ঘটনা যেখানে আজাদ কাশ্মীর বলে এই ধরনের সেল বা অর্গানাইজেশন তারা এই ধরনের মেল, একদিকে অনুপ্রবেশকারী এই রোহিঙ্গা যারা তারা রাজ্যকে ঘিরে ধরছে, সেখান থেকে এখনো অবৈধ অনুপ্রবেশ করছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? দুটো কথা আপনি বললেন, যেটা সেটা আলাদা। একটা যে মেল পাঠাচ্ছে, কার নাম করে পাঠাচ্ছে, তার থেকে গুরুত্ব কে পাঠাচ্ছে। এমনও হতে পারে যাদের নাম করছে তাদের সঙ্গে এদের কোনো রকম যোগাযোগ নাই, তবে যে পাঠাচ্ছে সে তো অপরাধী। তাহলে সেই লোকটিকে যদি বের করা যায়, তাহলে এই জাতীয় অপরাধ কমবে। আর দ্বিতীয় যেটা বললেন, বর্ডারে ফেন্সিং থাকলে বাইরে থেকে লোক আমাদের দেশে খুব সহজে ঢুকতে পারে না। তারপরে যে ঢুকতে পারে না তা আমি বলছি না, কিন্তু খুব সহজে ঢুকতে পারে না, অন্তত ঢোকার সংখ্যা কম হয়।
অতএব সে ফেন্সিং দিলে ঢোকার সংখ্যা তো কম হবে, এ ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু ফেন্সিং এর জন্য যে জমি দিতে হবে রাজ্য সরকারকে, রাজ্য সরকারের অনীহা কেন? মানে এখানে বারবার রাজ্য সরকারের অনীহা আপনারা বলছেন, সেটা আমার বিচারে ঠিক নয়। রাজ্য সরকারের যে দল ক্ষমতায় আছে সেই দলের নেতা নেত্রীদের অনীহা থাকতে পারে তার জন্য, কারণ আপনারা জানেন যে ভোট ব্যাংক, তো এটা রাজ্য সরকারের অনীহা নয়, সরকারের পদে থাকা লোকের অনীহা। নজরুল স্যার, আপনি তো দীর্ঘদিন নিজেও আইপিএস ছিলেন, দীর্ঘদিন আপনি দেখেছেন, সামনে থেকে বিভিন্ন ঘটনার সাক্ষী আছেন। এই যে ওপেনলি শুট আউট থেকে শুরু করে প্রমোটারদেরকে মারা, যে কোনো ছোট থেকে শুরু করে বড় ব্যবসায়ী তাদেরকে তোলা, তাদের ডাইরেক্ট গিয়ে চমকানো, এই যে দৌরত্ব গোটা বাংলা জুড়ে 15 বছর চলছে। প্রশাসনের সামনেই সাংবাদিককে মারা হয়, নিশ্চুপ থাকে প্রশাসন, বিরোধী দলকে মারা হয়, নিশ্চুপ থাকে প্রশাসন, এবং আমরা বিভিন্ন বেলডাঙ্গা থেকে শুরু করে একাধিক ঘটনা দেখেছি যেখানে পুলিশের মানে প্রশাসনের তৎপর হওয়া উচিত, সেখানে রীতিমতো নিশ্চুপ দেখা যায়। কেন? আপনি তো এই ডিপার্টমেন্টে ছিলেন, ডিপার্টমেন্ট কেন এগিয়ে এসে কাজ করছে না? মানে কারণটা কি? শুধুমাত্র এই প্রভাবশালীদের? পুলিশের সর্বোচ্চ পদে কে আছে? পুলিশ মন্ত্রী। এই তো নতুন ডিজি হলো, কদিন আগে ডিজি কে ছিলেন? তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল? যে এই পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে চিটফান্ডে যে সব প্রমাণ ছিল সেগুলো তিনি লোপাট করেছেন। তো এইরকম লোকদের যদি উচ্চ পদে বসানো হয়, এতে কিন্তু ডিজি করা হয়, এসপি করা হয়, ওসি করা হয়, তাহলে কী করে হবে? আমি আমার পুলিশে কাজ করা অভিজ্ঞতা নিয়ে বলছি, পুলিশ যদি চায় তাহলে এই বেআইনি অস্ত্র উদ্ধার করা সম্ভব। পুলিশ যদি চায়, মুখ্যমন্ত্রী তো একটা সময় নির্দেশ দিয়েছিলেন যত অবৈধ আর্মস আছে, অস্ত্র আছে, সে সব সব উদ্ধার করা হোক। মুখ্যমন্ত্রী দিয়েছিলেন নির্দেশ, তারপরে কেন হলো না? আপনি নিশ্চয়ই বগটুয়ের কথা বলছেন। তো বগটুয়ে শুধু তিনি নির্দেশ দিয়েছিলেন না, বলেছিলেন যে যারা এটা করবে তাদের স্যালুট জানাবেন তিনি, হ্যাঁ, আর যারা করবেন না, ফুর্তি করে বেড়াবে, তাদের পুলিশে থাকার দরকার নাই। তো পুলিশে থেকে এই অস্ত্র উদ্ধার করছে না, তার জন্য একজন পুলিশের চাকরি গিয়েছেন বলে আপনি জানেন? তো তিনিও তো এখনো পুলিশ মন্ত্রীর পদে আছেন এবং পুলিশেরাও পুলিশের পদে আছেন। তো তাহলে কি আপনি মনে করেন যে পুলিশ মন্ত্রীর কথা পুলিশের লোকেরা শুনছে না কি? তাহলে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? নেওয়া হয়নি তো। তো তার মানে পুলিশ মন্ত্রীর কথা শুনছে না এটা নয়। তাহলে সত্যি কি যে পুলিশ মন্ত্রী ওই গণমাধ্যমে লোক দেখানোর জন্য যে কথা বলছেন, পুলিশের লোকদেরকে গোপনে নির্দেশে সে কথা বলছেন না, সেই জন্য হচ্ছে না? এটা তো না বোঝার কোনো কারণ নেই। আমি আর একটা প্রসঙ্গে যাবো, কারণ যেহেতু আপনার বাড়িও মুর্শিদাবাদে, ডোমকলে, যতটুকুনি আমরা জানি। তো এই যে মুর্শিদাবাদ কিন্তু এখন খুব চর্চার বিষয়, কারণ আমরা জানি হুমায়ুন কবির তিনি বাবরি করছেন, এবং তারপরের ঘটনাগুলো আলাদা করে বলছি না। আপনার অবজারভেশন কি? দেখুন, আপনি যে কথাগুলো বলছেন সেখানেও ভুল পরিভাষা ব্যবহৃত করছেন। হুমায়ুন বাবরি করছেন না, হুমায়ুন একটা মসজিদ করছেন, তার নাম বাবরি মসজিদ রাখছেন। তো এটা ভুল প্রচারের আপনি দেখুন, আপনিও প্রভাবিত হয়ে গেছেন। আর মুর্শিদাবাদের বিশেষত্ব হচ্ছে যে সেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি। সারা জেলায় 11 সালের লোকগণনা অনুসারে মুসলমানদের পার্সেন্টেজ হলো 67, অর্থাৎ 3 জন লোক মসজিদে থাকলে তার 2 জন মুসলমান। আর আমার ডোমকলের যে কথা বললেন সেখানে শতকরা 90% মুসলমান। মানে ওই কোনো গ্রামে 2-1 করে মুসলমান, হিন্দু আছে, মুসলমানদের মধ্যে হিন্দু আছে। যেমন ডোমকল শহরে কিছু হিন্দু আছে, এইরকম কয়েকটা গ্রামে কিছু হিন্দু আছে, কিছু কিছু গ্রাম আছে, যেমন আমার গ্রাম, একজনও হিন্দু নাই। তো মুর্শিদাবাদ জেলাটা এরকম। তো এখানকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার লোকেরা লেখাপড়ায় খুব পিছিয়ে এবং প্রতিষ্ঠায় খুব পিছিয়ে, সরকারি কাজে তো নেই বললে চলে। ফলে এখানকার লোকদের খুব অল্প পয়সায় এই বোমা ফেলার জন্যে, গুলি চালানোর জন্যে ভাড়া করা যায়। অল্প পয়সায় একে অপরের বিরুদ্ধে
লাগানো যায়। এই যে আপনারা তো যে মুর্শিদাবাদের কথা বললেন, সেখানে তৃণমূল পার্টির এই মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা সেখানকার লোকদের উত্তেজিত করে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে এক পার্টির লোক হয়ে অন্য পার্টির লোককে খুন করালেন। সেখানে ধর্মীয় সম্প্রদায়ের কথা আসলো এবং তারপরে দেখুন একটা কেসে যে সাজা হয়েছে তাতে 9 জনের যাবজ্জীবন জেল হয়েছে। এই পরিবারগুলোর কথা ভাবুন। মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হয়েছে না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কোনো ক্ষতি হয়েছে? তারা তো মন্ত্রী আছেন। আর এই লোকগুলো যাদেরকে উত্তেজিত করলেন মমতা ব্যানার্জির কিন্তু আমাদের দেশে আইন অনুসারে সাজা হওয়া উচিত, কিন্তু হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাজা হওয়া উচিত, কিন্তু হয়নি। কিন্তু ওই লোকগুলোর হয়েছে। এবং আরও যে কেসগুলো আছে সেখানে ওখানে যে লোকগুলো আছে সবগুলো ক্রিমিনাল হয়ে যাবে, কিন্তু মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মন্ত্রী থাকবেন। এইটা বন্ধ হওয়া উচিত। মানে বলছেন যে এই মন্ত্রী বা নেতারা বা আমলারা এই মুসলমানদেরই ব্যবহার করছে, একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে নিজেরা ফায়দা নিচ্ছে। আপনারা কথাটা শুনুন না, মুখ্যমন্ত্রীর কথা শুনুন। যে সম্প্রদায়ের বিরুদ্ধে বলছো তারা যদি রাস্তায় এসে সামলাতে পারবে, তার মানে মুখ্যমন্ত্রী কি বলছে? তার মানে কত উৎসাহিত করছে তাদেরকে। এখনই যে তাদের সাজা হচ্ছে, উনি বাঁচানোর কথা বলছেন না। আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা আপনি ভুলে গেছেন যে আগে জেলাগুলোকে টাইট দিই, তারপর কলকাতাকে দেখব। তো ও যে টাইট দিচ্ছেন, তো সিদ্দিকুল্লাহকে কি প্রশাসন কোনো টাইট দিচ্ছে? টাইট দিচ্ছে তো ওই লোকগুলোকে যারা ওনাদের কথা শুনে খুন করেছেন, অথবা যারা খুন করার নামে অভিযুক্ত হয়েছে। ওখান থেকে তো বিভিন্ন লোক বলছেন যে সত্যিকার যারা অপরাধী, তৃণমূলের লোক অপরাধ করেছে, তাদেরকে বাদ দিয়ে অন্য লোককে পুলিশ ধরেছে এবং কেস দিয়েছে এবং কোর্ট সাজা দিয়েছে। কিন্তু এই যে হুমায়ুন কবির, তিনি বাবরি মসজিদ করছেন এবং সেই নিয়ে ইনি একদম চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং রাজ্যবাসীকে একটা বার্তা দিয়েছেন যে যা পারে করুক, আমি বাবরি করেই ছাড়বো। এই বিষয়টাকে কি আপনি সমর্থন করেন? আচ্ছা, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জগন্নাথ মন্দির করেছেন। আচ্ছা, তিনি মাটিগাড়াতে শিলিগুড়ির ওখানে মহাকাল মন্দির করেছেন। এই কলকাতার বুকে দুর্গাঙ্গন করেছেন, সরকারি টাকা দিয়ে করেছেন। আপনারা কোনোদিন তার নিন্দা করেছেন? আমার করের টাকাও তো ওতে আছে, আমি তো মন্দির করার জন্য টাকা দিইনি। হুমায়ুন তো মন্দির নিজের টাকা দিয়ে করছে না, তো অন্য কাছে টাকা তুলে করছে। তাহলে মমতা ব্যানার্জি যদি অপরাধ না হয়, তাহলে হুমায়ুনের অপরাধটা আপনারা দেখছেন কী করে, সেটা আমাকে বলুন। কিন্তু মানে বহু জায়গায় রাজনীতিবিদদের বক্তব্য যে মসজিদে আমাদের আপত্তি নেই, আপত্তি হচ্ছে ওই বাবর নামটাকে। মসজিদ করতেই পারে, মন্দির মসজিদ এটা তো সবাই আহ্বান করছে, সবাই অ্যাকসেপ্ট করছে, কিন্তু নামটাতে আপত্তি। বাবর নামে আপত্তিটা কেন সেটা তো তারা বলবে। বাবর বাইরে থেকে এসেছিলেন, এখানে রাজত্ব করেছেন। তো সেরকম একজন লোকের নামে করাতে যদি আপত্তি হয়, আমি জানি না তাদের আপত্তির কারণটা বললে আমি আর ভালোভাবে বলতো। এই কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে। ভিক্টোরিয়া কি এ দেশের লোক ছিলেন? ইংরেজরা কি এ দেশের লোক ছিলেন? তারা তো বাবরের অনেক পরে এদেশে এসে রাজত্ব করেছেন। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভেঙে ফেলতে হবে বা ভিক্টোরিয়া মেমোরিয়াল করাটা অন্যায়, একথা কেউ বলেছে? আপনি শুনেছেন? শুনেছেন কি? কলকাতায় হোচিমিন সরণি আছে। এটা হোচিমিন নির্মাণ করেছেন না তার লোকেরা নির্মাণ করেছেন, না এখানকার লোকেরা করেছেন? কলকাতায় শেক্সপিয়ার সরণি আছে। শেক্সপিয়ার কোথাকার লোক ছিলেন বলুন? উনিও তো ইংল্যান্ডের লোক ছিলেন। তো এইগুলো তো যদি আপত্তি নেই, তাহলে বাবর নামে আপত্তিটা হচ্ছে কেন জানলে আমি বলতে পারতাম। কিন্তু বাবর যেভাবে লুট করেছে, যেভাবে মানুষ মেরেছে, যেভাবে অত্যাচার করে গেছে, সেই প্রসঙ্গ থেকে টেনেই অনেকেই এই বাবর নামটাকে। ইংরেজরা লুট করেনি? ইংরেজরা লুট করেনি তো। ইংরেজরা ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং এদেরকে ফাঁসি দেয়নি তো। বাবর তো অনেকশো বছর আগে করেছে, এরা তো কদিন আগে করেছে বলুন। তাহলে আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সেটা হচ্ছে এসআইআর।
এসআইআর গোটা রাজ্য জুড়ে চলছে। কালকে মানে 28 তারিখ তার ফাইনাল লিস্ট বেরোবে। এবং বিষয়টা হচ্ছে যে এসআইআরে প্রায় 60 লক্ষ নাম স্কুটিনি হবে এবং ক্যালকাটা হাইকোর্টকে না জানিয়ে 200 জন জুডিশিয়াল অফিসারকে এসআইআর ট্রেনিংয়ের আওতায় আনা হয়েছে, মানে দেওয়া হচ্ছে ইসিআই এর তরফ থেকে বলা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি তো যতটা জানি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছেন, তারপর কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ওয়েস্ট বেঙ্গলে যারা অফিসার ছিলেন তাদেরকে নিয়োগ করেছেন। তারপরে তিনি একটা চিঠি লিখেছিলেন যে এতে সংখ্যা অল্প হয়ে যাচ্ছে। তো তারপরে সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি শুধু ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ নয়, নিচে যে সিভিল জাজদেরও নিতে পারেন, সিনিয়র ডিভিশন বা জুনিয়র ডিভিশন। এবং এটাও বলেছেন যদি তাতেও কম মনে হয় তাহলে ঝাড়খণ্ড বা উড়িষ্যা থেকেও আপনি জুডিশিয়াল অফিসারদের নিতে পারেন। তো হাইকোর্টকে না জানিয়ে ট্রেনিং কী করে দেবে? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং হাইকোর্ট কাকে নিতে হবে সেটা ঠিক করে দিচ্ছে। তো হাইকোর্ট ঠিক করে দেওয়ার পর এই জজ সাহেবদের অনেক লেখাপড়া আছে, তারা বিচার করেন, কিন্তু ভোটার তালিকা সংশোধন করতে গেলে কি কি তালিকা নির্বাচন কমিশন নির্দিষ্ট আছে সেটা কি করে জানবেন তারা যদি তাদেরকে ট্রেনিং না দেওয়া হয়? তো আমি তো আপনি যে প্রশ্ন করছেন তার মধ্যে কোনো সার্বত্য দেখছি না। যারা নির্দিষ্ট হবে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকে তো ট্রেনিং দিতেই হবে। তারা যদি দিয়ে থাকেন তো কোনো অন্যায় করেছেন বলে তো আমি মনে করছি না। বিষয়টা হচ্ছে এই যে নোটিফিকেশন বার করা হবে, এই নোটিফিকেশনের পর এসআইআর কি সংবিধান বিরোধী কি মনে করেন? নোটিফিকেশন বের করা হবে মানে এই যে নোটিফিকেশন, ধরুন ভোটার রেট যে প্রার্থী মনোনয়নের শেষ দিন পর্যন্ত ভোটারের একটা ফাইনাল লিস্ট বার করা হবে, হলো হলো সেই ফাইনাল লিস্টটা মানে ভোটার তাহলে ভোটের নোটিফিকেশন বার করা হলো, মানে ফাইনাল লিস্ট এলো, ওই যে লিস্টটা সেই এসআইআর, সেই লিস্ট ও এসআইআর কি সংবিধান বিরোধী কি মনে হয়? এটা তো সংবিধানে তো ক্ষমতা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। আপনি 324 নম্বর ধারা দেখুন, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, যেটা 50 সালে, সেখানে ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধান বিরোধী হতে যাবে কেন? সংবিধানে ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে ক্ষমতা দিয়েছে। তো এটা যারা বলছে সংবিধান বিরোধী তারা কী করে বলছে আমি জানি না। যেভাবে প্রার্থী মানে যেভাবে যারা ভোটার তাদেরকে মানে বাছাই করে করে লিস্ট বানানো হচ্ছে এবং ইতিমধ্যেই প্রায় 60 লক্ষের কাছাকাছি বাতিলও গেছে, আবার সেটাকে আবার ভেরিফিকেশনে ফাইনাল লিস্ট বেরোবে। আমি বলছি যে ভোটাররা মারা গিয়েছে হয়তো 10 বছর 15 বছর আগেও, তাদেরকে ভোটার লিস্টে রাখতে হবে সংবিধানের কথা তো বলা নেই, রিপ্রেজেন্টেশন অফ পিপল একটু বলা নেই। আপনি বিধাননগরের ভোটে দেখেননি 18 সালে মারা গিয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়, বিখ্যাত লোক, তিনি 4 বছর পরে এসে ভোট দিচ্ছেন, মানে তার হয়ে কেউ তো ভোট দিচ্ছে। তো এটা চালু রাখতে হবে, সংবিধান সংশোধন যে ক্ষমতা দিয়েছে সে অনুসারে ভোটার তালিকা সংশোধন করতে হবে না? যে লোকগুলো মারা গেছে তাদের নামটা বাদ দিতে হবে না? নেই যে লোক, অস্তিত্বহীন লোকের নাম বাদ দিতে হবে না? নাগরিকত্বহীন লোক আছে কিন্তু তার নাগরিকত্ব নাই, তার নাম বাদ দিতে হবে না? আমাদের সংবিধানের 326 নম্বর ধারাতে পরিষ্কার বলা আছে যে নাগরিক হবে এবং প্রাপ্তবয়স্ক হবে সে ভোট দেবে। তাহলে যে নাগরিকত্ব নাই সে ভোটার তালিকায় তার নাম থাকবে কী করে? একটা লোকের নাম 40 জায়গায় আছে, তার নাম 43 জায়গা থেকে বাদ দিতে হবে না? আমার তো মনে হয় যে 40 জায়গায় নাম রাখে তার 40 জায়গা থেকেই নাম বাদ দেওয়া উচিত। নজরুল স্যার, এসআইআর কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে তাই নয়, বিভিন্ন রাজ্যে হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার চিত্রটা সবসময় একটু অন্যরকম। বিভিন্ন জায়গায় এসআইআর শুরু হওয়ার পর থেকে দেখা গেছে বিএলওরা কোথাও ঝামেলা হয়েছে, কোথাও যেখানে ভোটার লাইনে দাঁড়িয়েছে সেখানে মারপিট হয়েছে। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে ইলেকশন কমিশনের সামনে বিএলওরা রীতিমতো জুতো দেখাচ্ছে বিরোধী দলনেতাকে, প্রায় একদম গালাগাল দেওয়া, খুব কটু উক্তি করা, এই ধরনের ঘটনা। এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এসআইআর তো হয়ে যাবে কিন্তু আপনারা সরকারি কর্মচারী মনে রাখবেন। মানে কোথাও যেন তৃণমূলের নেতারা ধমকানো চমকানো, এগুলো কেন, মানে কেন কেন তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে? এটা তো বুঝতে পারার যথেষ্ট কারণ তারা দেখিয়েছে। এখানে তালিকা সংশোধন যখনই ঘোষণা করা হয়েছে
তখনই আমাদের রাজ্যের সর্বোচ্চ নেত্রী শাসক দলের, যিনি পদাধিকার বলে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি বলে দিয়েছেন যে আমি এই তালিকা সংশোধন হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না। উনি দিল্লি পর্যন্ত চলে গিয়েছিলেন তার জন্য। হ্যাঁ, ভোটার তালিকা সংশোধন হবে, এটা নির্বাচন কমিশন ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী, যিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বটে, তিনি বলেন যে আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। এবং তার পরে বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা কখনো বেঁধে রাখা, কখনো আগুন জ্বালিয়ে দেওয়া, কখনো রক্তগঙ্গা বয়ে দেওয়ার ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশন যখনই ঘোষণা করেছে, আমাদের রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী, যিনি আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বটে, তিনি ঘোষণা করেন যে তিনি বেঁচে থাকতে এই সংশোধন হতে দেবেন না। তারপরে শাসক দলের বিভিন্ন নেতা গাছে বেঁধে রাখা, রক্তগঙ্গা বইয়ে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, জবাই করা, এরকম বিভিন্ন রকম হুঁশিয়ারি দিয়েছেন যারা এই সংশোধনের কাজে যুক্ত আছেন তাদের। আপনারা দেখেছেন যে এই যে ফারাক্কাতে, চাকুলিয়াতে, ইটাহারে, কুলতলিতে, বাসন্তীতে, বাদুড়িয়ায় নির্বাচন কমিশনের যে অফিসারদের উপর আক্রমণ হয়েছে। এমনকি এখানে সিইও দপ্তরেও এই দু একদিন আগেও আক্রমণ হয়েছে, যে ঘটনা আপনি উল্লেখ করলেন। তো এগুলো সবগুলোর একই উদ্দেশ্য, যেটা মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে এই তালিকা সংশোধনের কাজ বন্ধ থাক, পুরানো তালিকা অনুসারে ভোট করা হবে। কেন? কারণ ওই যে একটা বুথে 100 জন মতো মরা ভোটার আছে, 50-60 জন অস্তিত্বহীন ভোটার আছে, আরও 50-60 জন নাগরিকত্বহীন ভোটার আছে, একাধিক জায়গায় নাম থাকা লোক আছে, তাদের ভোট যাতে তারা রিগিং করে দিয়ে নিতে পারে। ফলে প্রথম থেকে এ রাজ্যের শাসক দল শুধু মুখে নয়, একদম বিএলও থেকে আরম্ভ করে সিও পর্যন্ত সকলকে ধমকে চমকে এই তালিকা সংশোধনের কাজে বাধা দিয়েছে। সেই জন্য এখানে ঝামেলা বেশি। নজরুল স্যার, শেষ একটা প্রশ্নে যাব। এই 2026-এর নির্বাচন আসছে, একদিকে যেরকম দেখুন, আপনি তো সেভাবে কোনো রাজনৈতিক দল করেন না, আপনি একদম নাগরিক হিসাবে একটা উত্তর পরিষ্কারভাবে। একদিকে যেরকম সরকারের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতি, মন্ত্রীরা জেলে, বিভিন্ন ঘটনা সামনে, উল্টো দিকে প্রধান বিরোধী দল হিসাবে আমরা বিজেপিকেই এখন সামনে দেখতে পাই, কারণ কংগ্রেস এবং সিপিএম সেভাবে শূন্য এবং তাদের পারফরমেন্স সেভাবে কিছু নেই রাজ্য জুড়ে। তো একদিকে তাহলে বিজেপি, একদিকে হচ্ছে আমাদের সরকার পক্ষ তৃণমূল কংগ্রেস। 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন সামনে, কি মনে হয় পরিবর্তন কি দরকার? পরিবর্তন দরকার, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এবং আমি রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব এই নামে একটা বই লিখেছি। বইমেলাতে আমার কাছে যতগুলো কপি ছিল সব শেষ হয়ে গেছে, এটা নতুন করে আবার ছাপা হচ্ছে। আমি ফাইনাল প্রুফটা আজকেই দেখে দিয়েছি, 2-4 দিনের মধ্যে সেই বইটা আবার বাজারে আপনি পাবেন। রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব, তা একটু যদি বলেন যে কেন দরকার, কিভাবে সম্ভব, তার তো অবশ্যই আপনার বই বেরোচ্ছে, কিন্তু কেন বলছেন যে পরিবর্তনটা সত্যি? কারণ এই পরিবর্তন তো 2011-তেও চাওয়া হয়েছিল, এবং 34 বছরের বাম শাসনের সময়ও কিন্তু পরিবর্তন চেয়েই মানুষ ওই শাসনকে আর নিতে পারছে না, পরিবর্তন করা হলো, নতুন সরকার আনা হলো। তাহলে আবার কেন 15 বছরের মাথায় মনে হচ্ছে পরিবর্তনটা দরকার? ঘরের মেয়ে এমবিবিএস পাস করার পর পোস্ট গ্রাজুয়েশন করার জন্য ভর্তি হয়েছিল রাজ্যের রাজধানীতে একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সে রাতের ডিউটিতে ছিল। তো সেখানে যদি তাকে ধর্ষিত হয়ে খুন হতে হয়, তাহলে আমি আমার মেয়েকে
কোন ভরসা মেডিকেল কলেজে পড়তে পাঠাবো বা ওখানে ডাক্তারি করতে পাঠাবো বলুন? তা আমি কি চাইবো যে আমার মেয়েকে সেখানে ধর্ষণ করে খুন করা হোক? কস বা ল কলেজে যে মেয়েটা পড়তে গিয়েছিল সে পরবর্তীকালে জজ হবে, অন্তত ওকে অ্যাডভোকেট হবে। তো তাকে দিনের বেলায় ধরে ধর্ষণ করছে, আমি আমার মেয়েকে কি করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো তাকে ধর্ষিত হওয়ার জন্যে? ধরুন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তার অধীনের লোকজনকে দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য লোকদের কাছে টাকা নিয়ে চাকরি বিক্রি করছে। তা আমার ছেলে মেয়ে যখন ওই স্কুলে যাবে তখন যে যোগ বিয়োগ জানে না সে অঙ্ক শেখাবে, যে অ ক খ জানে না সে বাংলা শেখাবে। তো তাহলে আমার ছেলে মেয়ে কী শিখবে? তো এই জন্যে আমি পরিবর্তন চাই, এবং পরিবর্তন না করলে আমাদের প্রজন্মকে প্রজন্ম একদম শেষ হয়ে যাচ্ছে। মানে বলছেন লক্ষ্মীর ভান্ডার বা এই যে যুবশ্রী চালু করেছে 1,500 এবং 1,500, আমরা দেখছি যে যুবশ্রী মানে যুবকদের জন্য যেটা দিচ্ছে যুবসাথী নাকি এত ভিড়, আরামবাগেই একটা ঘটনা, তার ফর্ম নেওয়ার জন্য লাইনে মারপিট শুরু হয়ে গেছে। তো বলছেন যে এই যে লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথী এটা কার্যকরী নয়। শুনুন, আপনি একটা কথা বলতে পারেন, এই যুবসাথী তো যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদেরকে দিচ্ছে না বলে দিয়েছে সরকার, তারপরেও এত। আর এই রাজ্য সরকার দেওয়ার পরে যে আমাদের এখানে বেকারের সংখ্যা কম, তাহলে তাদেরকে না দিয়েই 8-9 লাখ ফর্ম বিলি হয়ে যাচ্ছে। যদি যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তাদেরকেও দেওয়া যায় যদি, তো মহিলাদের সংখ্যা তো সম পরিমাণ হবে। তাহলে কত 15-16 লাখ লোক বেকার, আর আপনি বলছেন আমাদের এখানে বেকারের সংখ্যা থেকে কম। তো ওইসব যে ভাতা আছে তা দিয়ে তো আমাদের সমাজের উন্নয়ন হবে না। এই লোকগুলোকে ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে, যে কাজকর্ম কিছু করবে না, সামান্য যে পয়সা আসবে ওতে হাত খরচ চলে যাবে, বাস। ধরুন যে লোকটা যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে, যদি এখানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভালো করা হতো, কিছু কলকারখানা করা হতো, তাহলে এই ছেলেমেয়েগুলো যদি চাকরি করে টাকাটা পেত, তাহলে সে সম্মানজনকভাবে মেরুদণ্ড সোজা করে থাকতে পারত। আমাদের রাজ্যের শাসক দল আমাদের লেখাপড়া জানা ছেলে মেয়েদের প্রথমত তাদের লেখাপড়া ভালোভাবে শিখতে দিচ্ছে না, কারণ সরকারি স্কুল এক একটা বন্ধ, আর এই প্রাইভেট স্কুলগুলো রমরম করে। শিক্ষামন্ত্রীর কেন্দ্রে দেখুন কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষক না থাকার জন্যে, আর সারা রাজ্যে কয়েক হাজার বন্ধ হয়েছে। আর তারপরে যারা আছে তারা, আমি তো বললাম, তারা যোগ বিয়োগ জানে না, তারা অঙ্ক শেখাবে, ABCD জানে না, তারা ইংরেজি শেখাবে। তো একদম শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। কোনো একটা লোক সমাজের তো মেরুদণ্ড হচ্ছে শিক্ষাটা, সে যদি ভালোভাবে শিক্ষিত হয় তাহলে যেমন অন্যায় প্রতিবাদ করতে পারবে, যেটা ন্যায় তাকে সমর্থন করতে পারবে, এবং সৎ পথে রোজগারের কিছু ব্যবস্থা করতে পারবে। কিন্তু তাদের এই শিক্ষাটা থেকে বঞ্চিত করে তাদের একদম এই লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীর ভাতা নেওয়া লোক তৈরি করছেন, যারা শুধু তাদের হয়ে মারামারি করবেন এবং ক্রিমিনাল হবেন। 26-এর নির্বাচনের জন্য কি বলবেন? 26-এর নির্বাচনে আমার যারা ভোট দেবেন তাদেরকে বলবো যে আপনারা একটু সৎ লোক দেখে ভোট দেন। যারা এরকম চাকরি বিক্রি করবে, মেডিকেল কলেজে, ল কলেজে ধর্ষণ খুন করবে, তাদেরকে একটু দূরে পাঠান। অসংখ্য ধন্যবাদ নজরুল স্যার, নমস্কার।